মাননীয় অধ্যক্ষ মহোদয়, থ্যাংক ইউ ফর গিভিং মি টাইম। আমার আজকে টোটাল 28 কাট মোশনস এখানে এনেছি। The intention of the cut motion is not to reduce the budget but to ventilate the concern of the people of the state. আমি জানি এটাকে অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করতে পারে যে বিরোধী দল বাজেটে যা টাকা ধরা হয়েছে এটাকে কম করার জন্য, কমানোর জন্য বক্তব্য করছে। It is part of the democratic system, parliamentary system. সরকার পক্ষ যখন একটা বাজেট পেশ করবে, বিরোধী পক্ষ কাটমুশনের মাধ্যমে in the budget heads দপ্তর ভিত্তিক তাদের কনসার্ন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলার একটা সুযোগ হচ্ছে কাটমুশন। I really enjoyed today. মাননীয় সদস্য বর্ষিয়ান সদস্য গোপাল বাবু অনেক দিন হাসাহাসি করতে পারছিলাম না, বাট he made us to laugh in the house today. My first cut motion, Major Head 2011, Parliamentary Affairs দপ্তরে আমি এই কাট মোশনটা এনেছি। আমার ইন্টেনশনটা, আমি অনেক দিন ধরেই এখানে ঘোরাফেরা করে দেখেছি অ্যাসেম্বলি হাউসের ভেতরে। ফার্স্ট আমার নজরটা যায় লাইব্রেরির দিকে। ওয়ান্স আপন এ টাইম যখন প্রথমবার বিধানসভায় আসি, এভরি মান্থ আই ইউজ টু টেক 1 or 2 বুকস এবং রেগুলার সেই সময় স্টাডি করতাম। লাইব্রেরি স্টাফ খুব ভালো ছিল, এমএলএদের, মন্ত্রীদের অনেক কিছু বিষয় নিয়ে চর্চা করার একটা জায়গা হচ্ছে লাইব্রেরি। আফটার আই কেম ব্যাক, অলমোস্ট আফটার 20 years, লাইব্রেরির অবস্থা দেখে আই ওয়াজ নট এনকারেজড। যে আলমিরাগুলো আছে এটা মরিচা ধরে গেছে, and the bookshelves অনেক ভালো ভালো বই, now it is not in good condition. অনেকগুলো তথ্য সেখানে আছে। রেকর্ড রুম যেখানে প্রতিটি পত্রিকার প্রত্যেক দিন তারা সেগুলোকে রেখে বাইন্ডিং করার ব্যবস্থা রয়েছে। আমাদের এই ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশনে হাইরে কংগ্রেস হাই হাই বলে মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী বক্তৃতা করছিলেন পোস্ট ইলেকশন ভায়োলেন্সকে নিয়ে। উনি ওইখান থেকে গিয়েই সংগ্রহ করেছে। আমি মনে করি আমাদের অ্যাসেম্বলির যে লাইব্রেরি, এই লাইব্রেরির অবস্থা একটু উন্নত হোক। প্লিজ গিভ গুড বাজেট সো দ্যাট আজকের পরিস্থিতিতে আমরা যেন আজকের এই সময়ে লাইব্রেরিটা যেন সুন্দর করে রাখতে পারি। মোর ইনফরমেশন, কম্পিউটার্স, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদির ব্যবস্থা যেন আমাদের লাইব্রেরিতে থাকে। মিউজিক, ভিডিও দেখার মতো সমস্ত সুযোগ সুবিধা যেন আমাদের লাইব্রেরিতে থাকে, তার ব্যবস্থাপনা গ্রহণের যে কথা, এই কথা বলতে গিয়ে কিন্তু আই হ্যাভ ব্রট দিস কাট মোশন। দ্বিতীয়ত আমি দেখেছি যেমন আমার লিডার অফ অপোজিশনের যে মিনিস্ট্রিয়াল স্টাফরা কাজ করবে, জুন মাসে, মে মাসে সো হট। আমি একদিন আমার গ্রুপ ডি স্টাফকে ডেকে বললাম চা তৈরি করো। আমি এসি রুমের মধ্যে বসে আছি, ওর মাথা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। আমি বললাম কি ব্যাপার? বলছে স্যার অনেক গরম। এই নাকি? আমি গেলাম সেখানে। ইন 5 minutes I could realize
ওই রুমটা কত গরম। Then I started going in almost all the rooms. দেখলাম যে তাদের জন্য ভালো ব্যবস্থা প্রতিটি জায়গায়, এস্টাবলিশমেন্ট সেকশন বা মিনিস্ট্রিয়াল স্টাফরা যারা আছে, পার্লামেন্টারি সেকশন, এডিটিং সেকশন, এভরিওয়্যার আমার মনে হয় তাদের জন্য বাজেটের সংস্থান আরো বেশি করে রাখা উচিত। টয়লেটগুলোর অবস্থা, এখানে আমাদের সিপিএম দলের জন্য যে রুমটা রাখা আছে, এই রুমটার পাশে দিয়ে আমি প্রত্যেক দিন যখন অফিসে আসি ওটা দিয়েই যায়, গন্ধে আমি মানে করিডোরে হাঁটা মাত্রই আপনি দুর্গন্ধ পাবেন। এই যে অবস্থা, দিস হ্যাজ টু বি ইমপ্রুভড। ইভেন আমার রুমে আমার দাঁত খারাপ হয়ে গেছে এই অ্যাসেম্বলিতে এসে, এই অ্যাসেম্বলি সেশনের পরে দাঁতটাকে ক্লিন করাবো, আয়রন টু মাছ কাদার জল আসছে এই ইয়ে দিয়ে। তো আই থিঙ্ক সাম সিস্টেম, এই আমরা রাজ্যের মানুষের জন্য অনেক বাজেট করছি, মন্ত্রী মহোদয়েরা যেখানে আমি গেছি, মাননীয় মন্ত্রী মহোদয় সুশান্ত চৌধুরী মহোদয়ের এখানে গেলাম, ব্যবস্থাপনা আই রিয়েলি লাইকড ইট, হিজ রুম ইজ নাইসলি ডেকোরেটেড। পরিষদীয় বিষয়ক মন্ত্রীর রুমে গেলাম, ডাবের জল খেয়ালাম, ভালো। মাননীয় মুখ্যমন্ত্রীর রুমে গেলাম, নট ব্যাড। এবং এখানে আমি টয়লেটও ইউজ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসটাতে। সো আমার মনে হয় আমাদের অ্যাসেম্বলিতে যে ব্যবস্থাপনা আছে, দিস হ্যাজ টু বি ইমপ্রুভড। ওই কারণে আমি এই কাটমোশনটা এনেছি। and I am sure government will take care of it. 2 নম্বর যে ব্যাপারটা আমি এখানে উল্লেখ করেছি, মেজর হেড 2015 ডিমান্ড নম্বর 4, এটা ইলেকশন, disapproval of government policy on appointing efficient electoral officers. এটা কিছুই না, I was just trying to find where I can talk about village committee election. পরবর্তী সময়ে ফিল আপ করতে গিয়ে ডিমান্ড নাম্বার 19 ট্রাইবাল ওয়েলফেয়ারও একটা সুযোগ পেয়েছি, দিস অ্যাপ্রুভাল অফ গভর্নমেন্ট পলিসি অন কন্ডাক্টিং এডিসি ইলেকশন। আমার মূল বিষয়টা হচ্ছে, লক্ষ্যটা হচ্ছে এডিসি ভিলেজ কমিটির ইলেকশন না হওয়াতে, ইট ইজ নট পলিটিক্যাল ডিমান্ড, ফরগেট অ্যাবাউট মাই ডিমান্ড, ফরগেট অ্যাবাউট আর পার্টি ডিমান্ড। আজকে যদি সেখানে বিজেপিও থাকতো, and if you do not conduct election, তাতে অনেক ঝামেলা আছে। নাম্বার 1 যে ঝামেলাটা হচ্ছে, এডিসি প্রশাসন, আমরা সেখানে ভিলেজ কমিটির নমিনেটেড কমিটির গ্যাজেট নোটিফিকেশন করে আমরা বলেছি, দিজ আর দি পিপল will be chairman, vice chairman, member, তারা মনিটরিং করবে। এবং তার 15 দিন বাদে রাজ্য সরকার বলেছে এটা হয় না, এটা বেআইনি বলে ঘোষণা করে ক্যান্সেল করে দিয়েছে। নাও হোয়াট ইজ হ্যাপনিং, ভিলেজের থেকে মানুষের তাদের নানা দাবি দাওয়া থাকে, রেজলিউশন থাকে, রেজলিউশন করে যে সমস্ত প্রস্তাবগুলো পাঠানো হচ্ছে ব্লকে, এসডিএম অফিসে, ডিএম অফিসে, এগুলো আর অ্যাকসেপ্ট হচ্ছে না। ওয়াই? বিকজ দে আর নট ইলেক্টেড বডি। 15 ফাইন্যান্স কমিশনের টাকা ব্লকগুলিতে যাচ্ছে, ইলেক্টেড বডি না থাকার কারণে ওই টাকাগুলো ভিলেজ কমিটির রেজলিউশন মতো সেখানে খরচ হচ্ছে না। বিএসসি চেয়ারম্যান, আপনারা খবর নিয়ে দেখুন, দিস ইজ নট মাই পলিটিক্যাল অ্যালিগেশন, যেখানে ভিলেজ বিএসসি চেয়ারম্যানের বাড়ি, সেখানে উনি 20 জন 30 জন লোককে একই স্কিমে ফ্যাসিলিটিস দিচ্ছে। অথচ দেখা যায় একটা বিএসসি চেয়ারম্যানের আন্ডারে 30টি ভিলেজ কমিটি রয়েছে, সেখানে সমস্ত ভিলেজ কমিটিতে সঠিকভাবে বন্টন হচ্ছে না। These are the problems. ওই কারণে সেখানে ভিলেজ কমিটির ইলেকশন অত্যন্ত জরুরি। I don't understand why government is not conducting election.
যেখানে আগরতলা পুর পরিষদের বা নিগমের ইলেকশন হয়ে গেছে, পার্লামেন্টের ইলেকশন হয়ে গেছে, তারপর আমাদের এডিসি ইলেকশন হয়ে গেছে, বিধানসভার ইলেকশন হয়ে গেছে, হোয়াই দিস ভিলেজ কমিটি ইলেকশন ইজ নট কন্ডাক্টেড? এটা আমি না, এটা আই এম শিওর শাসক দলের অনেক এমএলএরাও এই প্রশ্ন করবে, বাট দে ক্যানট টেক। ইলেকশনটা হোক, দিস ইলেকশন শুড বি কন্ডাক্টেড, এই কারণেই কিন্তু এই কাটমোশনটা আমি এনেছি। এন্ড স্যার ইউ মাস্ট, আই এম শিওর আপনি এটাও জানেন যে বিএসসি চেয়ারম্যান হি হিমসেলফ ইজ নট ইলেক্টেড ম্যান, উনিও কিন্তু নির্বাচিত কোনো সদস্য না। যদি কোনো নির্বাচিত সদস্য সেখানে বসতেন তাও ঠিক ছিল। সো প্লিজ সি দিস ইস্যু, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ ব্রট দিস disapproval of government policy on appointing efficient electoral officers. এবার আসছি হোম ডিপার্টমেন্ট। হোম ডিপার্টমেন্টে the first thing what I saw is আমাদেরকে যা, বিশেষ করে আমার যে এসকর্টিং টিম, খুব বাজে গাড়ি। আমি অনেক দিন এই দুর্গা চৌধুরী পাড়া দিয়ে আসি বিধানসভার মধ্যে, আমার গাড়ি আটকে যায় কোনোদিন খয়েরপুর, দি আদার ডে অলসো জিরানিয়া থেকে মাধববাড়ি মোহনপুরে আটকে গেছে গাড়িটা। কারণটা কি? বলছে এই গাড়ি অনেক পুরনো গাড়ি। অথচ পুলিশের কিছু কিছু আধিকারিক, আমি একজন এসপি সাহেবের গাড়ি যেতে দেখলাম, আগে পেছনে ওনার গাড়ি চিক চিক করা, টপ ব্র্যান্ড, মানে এটা বন্ধ হবে না। তো আমাদের ক্ষেত্রে এটা কেন হবে? যদি এসপিরা, ডিআইজিরা, ডিজিরা ভালো ভালো গাড়ি ইউজ করতে পারে, আমাদের কি জীবনের কোনো মূল্য নেই? এক গাড়ি আটকে যাবে, আধা গাড়ি দিয়ে আমরা আসবো এদিকে। যদি গাড়ি ঘোড়ার সমস্যা আমার মতো অন্যরাও যদি সেই এক্সপিরিয়েন্সটা আপনার করে থাকেন, আই এম শিওর নতুন গাড়ি কেনার সময় এসছে, এগুলোকে একটু দেখবেন। দ্যাট ইজ ওয়াই আই ব্রট দিস। অ্যানাদার থিং হচ্ছে হাতিয়ারের ব্যাপার। আমার এসকর্টিং টিমের লোক প্রতিনিয়ত বলছে যে আমাদের কাছে ভালো হাতিয়ার নেই। তা আমি জানি হাতিয়ার সম্পর্কে তো আমি বুঝি না। বলছে কি হাতিয়ার পেলে ভালো? বলছে AK সিরিজের রাইফেল পেলে ভালো, আর যেটা আছে এটা ভালো মতো এটা সঠিকভাবে ব্যবহার করতে পারবো না, পুরনো হয়ে গেছে। সো আমরা এসকর্টিং, রাজ্যের সুরক্ষা, ভিআইপিদের সুরক্ষা, আমি জানি না আমি বলেছি বলে ওনার সব কিছু টিপটপ চাই, নো, নাথিং লাইক দ্যাট। আমাকে নাই দিলেন কিন্তু এই ব্যাপারটা দেখবে। দ্যাট ইজ ওয়াই ডিমান্ড নাম্বার 10 মেজর হেড 2059টা আমি এখানে ভেন্টিলেট করার জন্য এনেছি। আরও একটা এখানে এটাও বলে ফেলেছি, 2055 আইটেম নাম্বার 0 সাব আইটেম 1115 এটা হয়ে গেছে, আর্মস অফ দি ফোর্সেস। এইবার পাওয়ার ডিপার্টমেন্ট, মাননীয় স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে রাজ্যের যে বিদ্যুৎ পরিষেবা তার ব্যাপার নিয়ে এতটুকুই বলবো। ইভেন ইন রেইনি সিজন, এখন যে সিজনটা যাচ্ছে, গতকালও আমাকে অনেক লোক বলেছে, আমি বললাম যে এই ব্যাপার নিয়ে বলবো না, কথা বলবো না। মাননীয় মন্ত্রীর সাথে অনেকবার কথা হয়ে গেছে, উনি দেখবেন, তারপরেও বলছে না এটা বলুন। 3 দিন 4 দিন করে লোডশেডিং হচ্ছে। খুমলং আমাদের এডিসির হেডকোয়ার্টার, প্রত্যেকবার এভরিডে, আমি আজকে স্নান করছিলাম, হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেছে। তো দিস আর দি প্রবলেমস। তো এই ব্যবস্থা, এই বিদ্যুতের যে বেহাল অবস্থা, এখন মাননীয় মন্ত্রী বলবেন যে এমন কি বেহাল হয়েছে আপনি আমাকে দেখান। আসলে কবে আসছে কবে যাচ্ছে, তবে আমি আমার গ্রামের কথা বলতে পারবো, খুমলুঙ্গের কথা বলতে পারবো। আমি যখন সেখানে ছিলাম তখন আমরা দাবি করেছি
তৎকালীন যিনি বিদ্যুৎ মন্ত্রী ওনাকে চিঠি লিখেছি যে খুমলুঙ্গে অন্তত যেখানে এক্সিকিউটিভ মেম্বার্স চেয়ারম্যানরা আছেন ভিআইপি লাইন দিয়ে সেখানে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই আনইন্টারাপ্ট পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করুন, এটা আমরা লিখেছি। এন্ড টিল ডেট এটা হয়নি। এই কারণে পাওয়ার ডিপার্টমেন্টের ডিমান্ড নাম্বার 14 মেজর হেড 2801 এই ব্যাপারটা এনেছে। আরেকটা বিষয় হলো, আমি জানি না এটা কিভাবে আপনারা সলভ করবেন, অনেক জায়গায় ডিডব্লিউএস ডিপার্টমেন্ট মিনি ডিপ টিউবওয়েল করেছে। আই এম নট সেইং দ্যাট করে নাই, আরও করার আছে, কিন্তু করেছে। যেখানটাই হয়েছে পাওয়ার কানেকশন ইলেকট্রিক কানেকশন না থাকার ফলে এইগুলো ইউজ করতে পারছে না। কলাবাগান একটা জায়গা আছে আমার কনস্টিটিউয়েন্সিতে, ওরা খুব সুখী ছিল যে একটা বিশাল ডিপ টিউবওয়েলের ব্যবস্থা আছে। হঠাৎ করে তাদের কাছে নোটিশ এসছে যে কারেন্টের বিল আপনারা দেন নাই, এন্ড ইট ওয়াজ ডিসকানেক্টেড। এখন লোকেরা চিৎকার চেঁচামেচি করছে, বলছে 60,000 70,000 টাকা এই বিলটা আমরা কি করে দেব। তো বিদ্যুৎ দপ্তর এবং ডিডব্লিউএস ডিপার্টমেন্ট এবং সরকার মিলে এই যে দুরবস্থা কারেন্টের বিলকে নিয়ে, 18 মুরার পাহাড়ে লংতরায়ের একবার কথা বলেছিলাম, শ্রীনিবাস পাড়া, সেখানেও একই অবস্থা। ওই সমস্ত এলাকায় কি করে বিদ্যুতের বিল কমিয়ে, আই ডোন্ট নো ইফ ইট ইজ পসিবল। আপনারা অনেকগুলো সাবসিডি অনেক জায়গায় দিচ্ছেন, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি সিস্টেমে কিছু করা যায় কিনা এইগুলো দেখবেন। নাও মাই অ্যানাদার কাটমোশন, যেখানে আমি হেলথ সার্ভিসেসের কথা উল্লেখ করার জন্য ডিমান্ড নাম্বার 16 মেজর হেড 2210, এখানে আমি বলছি নিড টু ইমপ্রুভ কোয়ালিটি অফ বেড ক্লথ অ্যান্ড মেডিসিন ইন দি হসপিটালস। বিছানার ব্যবস্থা নেই, এটা জীবিতে অনেক সময় গেলে দেখা যায়, খোয়াই হাসপাতালে গেলে দেখা যায়, আমবাসা হাসপাতালে গেলে দেখা যায়। তার চেয়েতেও বেশি যে সমস্যা এডিসি এলাকায়, যে সমস্যাটা হচ্ছে ডাক্তার যখন নিউলি রিক্রুট হচ্ছে তাদেরকে প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হচ্ছে, নো এক্সপিরিয়েন্স ডক্টর। আমার জানা হচ্ছে বাইজাল বাড়ি হাসপাতালে এক মহিলা মারা গেছে শুধু হেয়ার কালার করতে গিয়ে। আমি টেলি বাইজাল বাড়ির সেই মহিলা, উনি মারা যেতেন না, ইট ইজ অনলি অ্যালার্জি। পাশ করে বেরিয়েছে, এই ডাক্তারকে বাইজাল বাড়িতে দিয়েছে। অল ডক্টরস ইন বাইজাল বাড়ি দিয়ে নিউলি রিক্রুটেড পিপল। নিউলি রিক্রুটেড ডক্টর হওয়ার কারণ কি ভেবেছে, এটা যে অ্যালার্জির কারণ। এখন আমি যদি অ্যালার্জি বলি, আপনি কি করে জানেন? আপনি যদি জানেন কেন বললেন না? ওইখানে যখন গেলাম তখন পোস্টমর্টেমে বেরিয়েছে যে অ্যালার্জির কারণে মহিলার মৃত্যু হয়েছে। তো আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে হেলথ সার্ভিসেসের অন্তর্গত সমস্ত হাসপাতালে এমন ব্যবস্থা করুন যাতে এক্সপিরিয়েন্স এবং নিউ ডক্টরস মিক্স করে যদি দেওয়া যায়, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হবে। এভরিওয়্যার যদি নিউ ডক্টর থাকে, I don't think they can give quality health services. তো এই ব্যাপারটা আপনার নজরে আনার জন্য I have brought this কাট মোশন। এবং যেখানে তুলসীগড়ের মতো পিএইচসিতে যেখানে বেডের ব্যবস্থা ভালো না, আমাকে প্রতিনিয়ত, এটা আমার নিজস্ব এলাকা, আমি ওই এলাকার লোক, আমাকে গেলেই বলে তারা যে আরও ভালো বিছানার ব্যবস্থা হোক, রুগীরা ফ্লোরে থাকতে হচ্ছে এবং ভালো ব্যবস্থা সেখানে নেই। প্লিজ সি দ্যাট ওই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের পিএইচসি বা সিএইচসিগুলো আরও বেশি করে সুযোগ সুবিধা যেন পায়, তার দিকে একটু নজর দেবেন।
এবং আজকে মাননীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী মহোদয় ঠিকই বলেছেন যে অন্তত এডিসিতে আরও কয়েকটি সিএইচসি করার ব্যবস্থা করুন। আমিও সেই পক্ষেই বলবো, কারণ কমিউনিটি হেলথ সেন্টারগুলোর ফ্যাসিলিটিস প্রাইমারি হেলথ সেন্টারের চেয়ে অনেক বেশি, যেটা খেরেংবারে আমরা দেখেছি। সো ইফ দ্যাট হ্যাপেন্স, প্রবাবলি জিবি হাসপাতালে রেফারের সংখ্যাটাও কমে যাবে। এমনিতেই ত্রিপ্রাসাদের একটা কোয়ালিটি আমি বলছি এখানে, সহজে এরা হাসপাতালে যান, বাড়িতেই সব কিছু তারা করতে চায়, একদম শেষের দিকে যদি নাই হলো তখন কিন্তু হাসপাতালে যাবে। ইফ ইউ ইনক্রিজ দি নাম্বার অফ সিএইচসি, রেফার করা রোগীর সংখ্যা অনেকটা কমে যাবে, তাতে জিবি হাসপাতাল এবং আইজিএম এর উপর যা চাপটা আছে এটা কমে যাবে। সো আই এম শিওর অনারেবল হেলথ মিনিস্টার উইল লুক ইনটু ইট। সে কারণেই কিন্তু আমি এই কাট মোশনটা এনেছি। নাও আমার একটা কাট মোশন এখানে আছে, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, মেজর হেড 2220, আইটেম নাম্বার 60। সংবাদপত্রের কথা আমরা যখন বলি, ওরা হচ্ছে চতুর্থ স্তম্ভ। এটা আমাদের পূর্বতন বিরোধী দলনেতার থেকেই শুনতাম যে অনিমেষ বাবু, সাংবাদিকদের মর্যাদা দেওয়া উচিত এবং সংবাদপত্রের মর্যাদা দেওয়া উচিত। কারণ উনি এত পত্রিকা নিয়ে কথা বলতেন, এই দেখুন এত তারিখে এই বেরিয়েছে। ইট ইজ কারেক্ট। আমি অনেক সময় ভাবতাম কেন উনি এত পত্রিকা নিয়ে কথা বল। আসলে সত্যিই তো, পত্রিকা এটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, গভর্নমেন্ট রেকগনাইজড, ওরা যা লিখে এটাকে সত্য মানা হয়। সংবাদপত্রের আপনারা একটা আইন করেছে, আইনটা কি? অ্যাডভার্টাইজমেন্টের একটা অ্যাক্ট করেছেন 2021। তাতে কারা কোন গ্রেডে যাবে এটা উল্লেখ করেছে। আই ডোন্ট নো মাচ, আমি কিন্তু চ্যালেঞ্জে যাব না, আমি জাস্ট হাইলাইট করছি। অনেক পত্রিকা হাউসের লোক আমাকে বলেছে যে আপনি অন্তত আমাদের জন্য একটা মিনিট বলবেন। আমি বললাম আমার ভয় হয়, কারণ দেয়ার আর এক্সপার্টস, আমি যদি ভুলভাল বলে থাকি আই উইল বি কাউন্টার্ড। বলছে না, তারপর আপনাকে বলতে হবে। নাও আই এম টেলিং, 2021 সালে আপনারা কি আইন করেছেন? A1 এ গ্রেড, এটার জন্য নির্দিষ্টভাবে কয়টি সার্কুলেশন, কতগুলো সার্কুলেশনের লিমিট আপনারা বলে দিয়েছে। আগে কি ছিল? 13 থেকে 15,000 যদি দৈনিক সার্কুলেশন হয়, তারা টপ গ্রেডে থাকবে। তাদের বক্তব্য হচ্ছে যে এখন নতুন নিয়মে আপনারা বলেছেন যে 50,000 ডেইলি সার্কুলেশন হলে তাকে A1 গ্রেডে রাখা হবে। মালিকদের বক্তব্য হচ্ছে কোভিড গেল, তখন তো মানুষ পত্রিকা পড়া মোটামুটি কমে গেছে এবং সার্কুলেশন অনেকটাই কমে গেছে। ABC বলে একটা আছে, যারা এই দপ্তরের মন্ত্রিত্বে ছিলেন ওনারা জানবেন। ABC একটা সার্টিফিকেট থাকে, এইটার যে অডিট ব্যুরো অফ সার্কুলেশন, সামথিং লাইক দিস, ABC। এই ABCর যে অডিট 2019 সালে হয়েছে, তারপরে কোনো অডিট হয়। ইভেন ইফ দেয়ার ইজ এনি অডিট ইন 2023, এই ABC সার্টিফিকেট পেতে পেতে ইট উইল বি ইন দি ইয়ার 2024। তো উনাদের বক্তব্য হলো, যেহেতু অডিট হয়নি, যেহেতু সার্টিফিকেট উনাদের হাতে নেই, why are you not following the previous rules, যেটা গাইডলাইন আপনারা করেছেন? why are you imposing 50,000 যাদের হবে
তাদেরকেই A1 গ্রেডে রাখা হবে, এটা ওনাদের প্রশ্ন। আমি বলেছি আমি তুলব। 2 নম্বর ওনাদের অভিযোগ হচ্ছে, বলেছে যে যাদের ওয়েব অফসেট মেশিন থাকবে প্রিন্টিং এর জন্য তারাই A গ্রেডে থাকবে। মালিক পক্ষের বক্তব্য হচ্ছে অনেক পত্রিকা হাউসের তাদের ওয়েব অফসেট মেশিন নেই, তারপরেও তারা A গ্রেডে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের সুযোগ সুবিধা পাচ্ছে। তো এই ব্যাপারটা ভেন্টিলেট করার জন্য মাননীয় ভারপ্রাপ্ত দপ্তরের যিনি মন্ত্রী আছেন উনি এই ব্যাপারটা দেখবেন। এটাকে হাইলাইট করার জন্যই I have brought this cut motion on demand number 17. আমি বিস্তারিত সেই দিকে যাব না, মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রীও জানবেন এই ব্যাপারে, উনি আরো ভালো করে দেখবেন যে বিষয়টাতে কি করা যায়, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন। মালিক পক্ষের দাবি হচ্ছে যে নতুন গাইডলাইনটা আপনারা 2021-এ করেছেন এটাকে কিপ ইন অ্যাভেন্স, এটাকে আপাতত স্থগিত রেখে পূর্বতন যে নিয়মটা আছে এবিসি সার্টিফিকেট পাওয়া পর্যন্ত এটাকে চালু রাখার জন্য ওনারা আবেদন করেছে। নাও I will not speak on this demand number 19 major head 2225 because BC ইলেকশনের ব্যাপারটা আমি বলেছি অলরেডি। Another cut motion demand number 19 major head 2225, this approval of government policy on providing post matric scholarship for ST students. ST students এর স্কলারশিপের ব্যাপারে গার্জিয়ানদের বক্তব্য হচ্ছে এটা মাসে মাসে পাওয়া যাচ্ছে, আফটার 3 months 4 months ডিলে হচ্ছে, এবং এই ডিলের কারণে some of the parents তাদের অনেক অসুবিধা হচ্ছে। আরও একটা কমপ্লেইন ওনারা করেছেন যে সবাই এই স্কলারশিপটা পাচ্ছে না। হোয়াট ইজ দি রিজন? রিজনটা হলো অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তো এই অনলাইনে অ্যাপ্লাই করার সুবিধা অনেক এডিসি ভিলেজগুলোতে এই সুবিধা নেই। তাতে সরকারের দেওয়ার সদিচ্ছা থাকার পরেও মেনি এসটি স্টুডেন্টস তারা স্কলারশিপটা নিতে পারছে না। সো গার্জিয়ানদের বক্তব্য হলো যারা ফিল আপ করতে পারছে না, অনলাইনের আওতাধীনে আসতে পারছে না, তারা যেন অন্য কোনো উপায়ে এই স্কলারশিপটা নিতে পারে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। তার জন্যেই এই কাট মোশনটা আমি এইখানে এনেছি। নাও let us see the cut motion on demand number 19-2225, item number 02 sub item 796, disapproval of government policy on transferring money to TTADC under tribal subplan. মাননীয় অর্থমন্ত্রী গতকাল এখানে বলছিলেন যে 27,000 এইবারের যে বাজেট, সো ফ্ল্যাট আই এম জাস্ট টেলিং 27,000 crore, তার মধ্যে নন ডিভিজিবল পুল হচ্ছে 14,000 crore ইফ আই হ্যাভ হার্ড কারেক্টলি। 13,000 crore হচ্ছে ডিভিজিবল পুল। আমি কিন্তু আপনি যখন বলছিলেন আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস টার্ম, না জেনে কিছু বলা এটা ঠিক না। দেন আই ওয়েন্ট ব্যাক, রাত্রিবেলায় আমি খবর নিয়েছি হোয়াট ইজ দিস ডিভিজিবল পুল অ্যান্ড হোয়াট ইজ নন ডিভিজিবল। নন ডিভিজিবল হচ্ছে এটা এটাকে ডাইভার্ট করা যায় না, সোজা কথা। ইট ইজ ফিক্সড কমিটমেন্ট, স্যালারিজ, পেনশন বা সিএসএস এর অনেকগুলো টাকা থাকে
যেভাবে কেন্দ্রীয় সরকার চাইবে ওইভাবেই খরচ করতে হবে, এইটাকে নিয়ে অন্য কোনো খাতে নেওয়া যাবে না। নাও ইট ইজ ভেরি ক্লিয়ার টু মি। ডিভিজিবল ফান্ডের কথা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 13,000 কোটি টাকা। তার মানে এটা এমনভাবে আসছে, এটাকে ডাইভার্ট করা যায়, যদি চায় ডাইভার্ট করা যায়। সেখান থেকে হি ওয়াজ টেলিং দ্যাট 39% এডিসি এরিয়াতে কাজ হচ্ছে। তখন আবার আসলে when you start thinking so many things comes, তখন আমি আবার 12টার সময় চেক করলাম যে বাজেট এটে গ্লান্সটা দেখি। মাননীয় অর্থমন্ত্রী এত পরিশ্রম করে এই বাজেটটা তৈরি করেছে, আমি আবার বাজেট এটে গ্লান্সটাকে নিয়ে 12টার সময় দেখলাম রাত্রিবেলা। যখন দেখি টিটিএডিসি কোঅপারেটিভ ডিপার্টমেন্ট কোঅপারেশন ফান্ড ট্রান্সফার হচ্ছে 40 লক্ষ টাকা। স্যালারি অফ ডেপুটেড স্টাফ, যারা রাজ্য সরকার থেকে এডিসিতে চাকরি করার জন্য গেছে, তাদের স্যালারি বাবদ এভরি ইয়ার অনারেবল স্টেট গভর্নমেন্ট ইজ ট্রান্সফারিং টু টিটিএডিসি 1,95 lakhs, অর্থাৎ 40 লাখ টাকার কাজ করার জন্য 1,95,00,000 টাকা বেতন দিয়ে মানুষকে সেখানে রাখা হচ্ছে। আই এম জাস্ট শেয়ারিং। এইভাবে প্রতিটি দপ্তরে, যদিও এডিসি ডিপার্টমেন্টের সংখ্যা 25 বা 26-এ গেছে, বাট হিয়ার আই হ্যাভ কাউন্টেড অ্যারাউন্ড 14-15 ডিপার্টমেন্টস ইউ হ্যাভ লিস্টেড। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এখানে কোনো ডেপুটেড স্টাফ নেই। ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, স্যালারিজ অফ দি ডেপুটেড স্টাফ 2,05,00,000। কত টাকা ফান্ড ট্রান্সফার হচ্ছে রাজ্য সরকার থেকে? অনলি 32 লক্ষ। 32 লক্ষ টাকার কাজ করার জন্য 2,05,00,000 টাকার স্যালারি দিয়ে সেখানে কর্মচারীদের রাখা হচ্ছে। লাইকওয়াইজ ইফ আই সি এগ্রিকালচার ডিপার্টমেন্টে আরো বিশাল অবস্থা। ফান্ড ট্রান্সফার হচ্ছে 4.5 কোটি টাকা। যতগুলো স্টাফ রাখা আছে তাদের বেতন হচ্ছে 21,83,00,000 টাকা। আই ডোন্ট নো, সি ইউ গো থ্রু দিস ফিগার। মানে রাত্রিবেলায় আমি যখন বললাম, আমি যখন ছিলাম তখন এটি কি দেখলাম আমি, এম আই রাইট? আজকে সকালবেলায় আবার কালির দাগ দিয়েও দেখেছি যে 30 লক্ষ টাকার 40 লক্ষ টাকার কাজ করার জন্য আমি কোটি টাকা দিয়ে সেখানে মানুষ রাখবো। এইভাবে দি ফান্ড ইউ আর ট্রান্সফারিং ফ্রম হিয়ার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কথা বলছি। মোস্ট অফ দিস ইউ এডিড আপ দি ডেপুটেড স্যালারি, যে এটা দেখুন, মোর দেন 200 crores দি স্যালারি স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরা সেখানে গেছে ডেপুটেশনে, তাদের দিয়েই টাকা শেষ। নাও এডিসির হাতে থাকবেটা কি তাহলে ডেভেলপমেন্ট করার জন্য? ইট মিনস, এটা বোঝা যায় বাজেট থেকে যে এডিসি ইজ নট ফর ডেভেলপমেন্ট। এডিসি হচ্ছে ওই কামান চৌনিতে আগে একটা কামান রং করে রাখা হতো, এটা শিফট হয়ে গেছে। ইট শুড নট বি ডান লাইক দ্যাট। ওই কারণেই আমি এখানে যে ট্রাইবাল সাবপ্লান ডিভিসিবল পুল থেকে 39% যদি এডিসি এলাকাতে যায়, আই টেল ইউ ফান্ড উড হ্যাভ বিন ফ্লাডিং। আমি সেই ফ্লাডে ভাসতে ভাসতে, টাকার উপর ভাসতে ভাসতে আগরতলার অ্যাসেম্বলি হাউসে আসতে পারতাম। ইট ইজ নট হ্যাপনিং লাইক দ্যাট। আমি অনুরোধ করব টিটিএডিসি যেন জনকল্যাণে কাজ করতে পারে। যদি করাপশন করে থাকে, আই এম টেলিং, যদি আপনাদের মনে হয় টিটিএডিসি ইজ ডুইং করাপশন, অর্থ লুটপাট করছে, ভিজিলেন্স বসিয়ে দিন। সেখানে আরো কি কি সংস্থা আছে তাদের লাগিয়ে দিন, কিন্তু টাকা কম দিয়ে এই অপরাধটা করবেন না।
most of the money, it is going only for paying the salary. That is why I wanted to ventilate this concern through my card motion. এই কারণেই এটা এনেছি। And I am sure মাননীয় অর্থমন্ত্রী বলছেন এই ব্যাপার নিয়ে কোনো চিন্তা নেই, আমি দেখে নেব। রিয়েলি আই এম টেলিং ইউ স্যার, এটা বাস্তব যে লেফট ফ্রন্টের আমলে উনাদের সামনেই বলছি, they were also no good in sending the fund. একই ব্যাপার, এটা চলে আসছে। বরঞ্চ মাননীয় অর্থমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অন্তত ত্রিপুরা মথা পরিচালিত এডিসির একটা আশা আছে, these people, this government will do much better than the previous left front government. এই আশাটা যেন বরকরার থাকে, এটা যেন গর্বে আমরা বলতে পারি, এই ব্যবস্থা আপনারা নেবেন। Now, Honorable Speaker sir, একটাই আমি কাট মোশন এনেছি, ফুড সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স দপ্তরের উপর, ডিমান্ড নাম্বার 21, মেজর হেড 3456। আমি মাননীয় দপ্তরের মন্ত্রীকে যতবারই চিঠি লিখেছি, হি ইজ ভেরি প্রম্পট, আই মাস্ট শেয়ার ইন দি হাউস, যেটা ভালো এটাকে ভালো বলা উচিত। এনি কনসার্ন, এটা রেশনিং এর ব্যবস্থা করা, বিভিন্ন বিষয় নিয়ে আমি চিঠি দিয়েছি, হি ওয়াজ ভেরি প্রম্পট। এবং এসডিএম পর্যন্ত দি ভেরি নেক্সট ডে এসডিএম কলস মি অ্যান্ড সেজ দ্যাট ইয়েস স্যার, আমরা যাব সেখানে গিয়ে। এবং স্কুলগুলিতে আমি খবর নিয়েছি যাদের কারণে আমি চিঠি লিখেছি, দে অলসো সেড, সরকারি আধিকারিকরা এসে যা যা ব্যবস্থা করার তারা বলেছে তারা করবে। উই আর হ্যাপি। তারপরও আমি ভাবলাম মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে এই কনসার্নটা বলব। অনেক ভিলেজ কমিটি আছে, তারা 5 কিলোমিটার 10 কিলোমিটার পায়ে হেঁটে রেশনের দোকান থেকে, অর্থাৎ ফেয়ার প্রাইস শপ থেকে চাল ডালগুলো সংগ্রহ করছে। এবং যে যেখানে, যে ভিলেজ কমিটিতে, যে পঞ্চায়েতের, সেইখানে যদি ফেয়ার প্রাইস শপগুলো থাকে, বিশেষভাবে আমি একটা জায়গায় গেলাম মুঙ্গিয়াকামিতে, আমি জিজ্ঞেস করলাম আপনাদের এই অবস্থা কেন? বলছে যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্টটা ছিল, তারা কি কারণে দে শিফটেড, একদম তাদের ভিলেজ কমিটির থেকে শিফট করে নিয়ে গিয়ে এটা উত্তর বাহারপুরে নিয়ে গেছে। তখন সিপিএম এর কোনো এক স্থানীয় লিডারকে আমি জিজ্ঞেস করলাম আপনারা এটা করতে গেলেন কেন? বলছে মহারানীপুরটা আরো বেশি উন্নত হোক, তার জন্য এখানে মহারানীপুরের রেশন শপটাও থাকবে এবং মুঙ্গিয়াকামির যে এটাও এখানে থাকবে। আমি বললাম এটি কি কথা, এরা কি ওইটাকে উন্নত করার জন্য পায়ে হেঁটে যাবে নাকি? মাননীয় দপ্তরের মন্ত্রীর কাছে আমি এটাই বলতে চেষ্টা করছি, যে যাই করে গেছে, whosoever has done anything, let us forget that you have wonderful opportunity to prove that যে যেখানে সে সেখানেই তার রেশনিং এর সমস্ত কিছু সংগ্রহ করতে পারবে। এবং আপনি এটা দেখবেন, এই কারণেই আমি এই কাটমোশনটা এনেছি। এটা হয় না পিঠে করে নিয়ে গিয়ে এই বৃষ্টি বাদলের দিনে আটা চাল ডাল নিয়ে যাবে, এটা হয় না। and I am sure মাননীয় মন্ত্রী মহোদয় এটা দেখবে। আমি আর একটা কাটমোশন এনেছি, এগ্রিকালচার দপ্তরও আমার অনেক আনার ইচ্ছা ছিল, কিন্তু সময়টা ছিল না। এগ্রিকালচারটা আনবো বলে লিখতে গিয়ে আমাকে বলা হলো যে 1টা বেজে গেছে, 2টা ইজ দি লাস্ট টাইম। তাও খবর পেলাম মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী উনি খোঁজ খবর নিচ্ছেন যে কয়টা কার কি কাটমোশন জমা পড়েছে। আমি খুব চেষ্টা করেছি যে দেব, তারপরে একটা কাটমোশন আনতে পেরেছি এখানে। ডিমান্ড নাম্বার 27, it is only to ventilate the concern
আমি এডিসিতে ডেপুটি সিএম থাকাকালে কৃষি দপ্তরেরও দায়িত্বে ছিলাম এবং তৎকালীন মাননীয় কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যিনি আজকের অর্থমন্ত্রী, হি ওয়াজ দি এগ্রিকালচার মিনিস্টার। মহাকরণে আমাদেরকে নিয়ে, আমিও ছিলাম, একটা মিটিং করেছে যে 2000 সালে গ্যাজেট নোটিফিকেশন করে ত্রিপুরা সরকার এডিসির হাতে অনেকগুলো দপ্তর হস্তান্তর করেছে। তার মধ্যে এগ্রিকালচার দপ্তরের সমস্ত কিছু হস্তান্তর করেনি। আউট অফ 33 এগ্রি সাবডিভিশন, 6 এগ্রি সাবডিভিশনস have been transferred to TTADC. I'm very happy about it. A.K. ম্যাঙ্গুট্রা ছিলেন তখনকার এগ্রিকালচার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। উনি ওইখান থেকে ক্লিয়ারলি বলেছে, যেদিন হস্তান্তর হয়েছে সেদিন থেকে ওই 6টি এগ্রি সাবডিভিশনে সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, এগ্রি অফিসার, যারাই সেখানে কাজ করবে তাদের সমস্ত কিছু কন্ট্রোল করবে এডিসি প্রশাসন। একদম ক্লিয়ারলি ইট ইজ রিটেন। কিন্তু এবং বেতন, দি স্যালারি, এই স্যালারিটাও কিন্তু রাজ্য সরকার সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচারের স্যালারি এডিসির কাছে দিয়ে দিচ্ছে, এডিসি তাদেরকে পে করছে। দ্যাট ইজ ওয়াই ইফ ইউ সি দি বাজেট দিস টাইম, ট্রান্সফার ফান্ড 4.5 কোটি টাকা, অথচ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারে স্যালারি অফ ডেপুটেড স্টাফ হচ্ছে 21,83,00,000 টাকা। আমি জাস্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এই কথা বলবো, যদিও একে ম্যাঙ্গুট্রার নোটিফিকেশনে লেখা আছে এডিসি উইল কন্ট্রোল দি অফিসার্স, রাজ্য সরকার এটাকে কন্ট্রোল করছে। এডিসিকে না জানিয়ে এসএ কে ট্রান্সফার করছে, ক্লার্ককে ট্রান্সফার করছে, এগ্রি অফিসারকে ট্রান্সফার। এই ট্রান্সফারের মানেটা কি হল? সিইও, টিসিএস অফিসার যারা অন ডেপুটেশন এডিসিতে যাচ্ছে, দেয়ার পোস্টিং, প্লেসমেন্ট, এগুলো এডিসি প্রশাসন ঠিক করছে। হোয়াই নট ইন এগ্রিকালচার দপ্তর? আমি জানি এটা এই হাউসে আমি আপনার মাধ্যমে যদি ভেন্টিলেট করি, দি মোস্ট এক্সপিরিয়েন্স, সিনিয়র মোস্ট, খুব অভিজ্ঞ মন্ত্রী, উনি যেহেতু এগ্রিকালচার দপ্তরের এখন ভারপ্রাপ্ত মন্ত্রী, উনি এটা দেখবেন, এই বিশ্বাস নিয়ে কিন্তু এখানে এই কাটমোশনটা আমি এনেছি। এন্ড আই এম শিওর আগামী বিধানসভায় যখন আমাদের অধিবেশন হবে, উনি এটাকে রেকটিফাই করে যে যার মতো ক্ষমতা যেভাবে দিয়েছে, এটা দেওয়ার পর আমি ধন্যবাদ জানাতে পারবো এই ব্যবস্থা যেন উনি করেন। স্যার, ফরেস্ট ডিপার্টমেন্টে 4টা না, আপনার দপ্তরে আছে? হ্যাঁ, আমি ইয়েস, আই দ্যাট তথ্য ইজ দেয়ার। একে ম্যাঙ্গুত্রা থেকে আরম্ভ করে, ও আমি যদি এখন বলি আরো 15টা, আপনি শুড আই কনক্লুড ইন 1 মিনিট অর? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। শিওর, থ্যাংক ইউ। ফরেস্ট দপ্তরে আমি 4টি কাটমোশন এনেছি। দিস কাটমোশন ইজ নট টু রিডিউস দি বাজেট এগেইন, আমি বলছি। ডিমান্ড নাম্বার 30, মেজর হেড 2406, কেন আনলাম? এখানে ফরেস্ট কনজারভেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিজেনারেশন, মাননীয় বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমি এটা বলছি যে অফিসাররা এখানে বসে আছেন। ফরেস্ট ডিপার্টমেন্টে অনেকগুলো গাছ লাগানো হচ্ছে ত্রিপুরায়, ইম্পোর্টেড, এগুলো বাইরের থেকে এনে তারা এখানে লাগাচ্ছে। দিস ইজ ভেরি ব্যাড, আমি বলছি এটা অনেক খারাপ। কারণ
আমাদের রাজ্যে ন্যাচারাল যেগুলো আছে এটাকে সংরক্ষণ করা, এবং ফরেস্ট অ্যাক্টে এটা বলা আছে মোর দেন 10% ইম্পোর্টেড কোনো জিনিস আপনি ফরেস্টে প্ল্যান্টেশন করতে পারেন না। বাট ত্রিপুরার বন দপ্তর 20-25% পেরিয়ে গেছে, দে আর অনলি ইম্পোর্টিং অ্যান্ড দেন প্ল্যান্টিং অল দিস। এটা যেন বন্ধ হয়। আমাদের এখানে অনেক ন্যাচারালি অনেক গাছ এটা নিজের থেকেই আসছে, এগুলোকে করুন। সো মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখবেন যে এই ইম্পোর্টেড আরও একটা জিনিস আছে এইখানে, ফ্রুটস ফল দেবে এমন গাছ লাগাতে হবে। আমার হাতির উপরও একটা কাঠমুশন এনেছি, মুঙ্গিয়াকামি মহারানীপুর এলাকা দিয়ে বলছে হাতি ঘর ভেঙে দিয়েছে। একদিন গিয়ে দেখলাম একটা বাড়িতে এটা একদম ঠিক হাতির এই পাটটার মতো করে দিয়ে গেছে, টিনটা। আমি বললাম টিনের এই শেপটা হাতির যে পেছনের অংশের মতো, এটা কেন হলো? বলছে হাতিটা এসে ওইখানে ওইটা দিয়ে ধাক্কা দিয়েছে। এই হাতি কেন আসছে? আগে অনেক হাতি ছিল ত্রিপুরায়, আমার জন্মের আগে। মেবি আপনারা যখন 10 বছর 15 বছর বয়সী ছিলেন তখন ত্রিপুরার যে আরো হাতি ছিল। কেন তখন মানুষের বাড়িঘর ধ্বংস করতো না? দি রিজন বিং, বনে ফল খাওয়ার মতো কোনো জিনিস নেই। ইউ আর অনলি প্ল্যান্টিং, এখানে ফ্রুটস খাওয়ার কিছু নেই। এখান থেকে ভালো কাঠ যেন তৈরি হয়, এটাই লক্ষ্য। এই কাঠ সংগ্রহ করা হচ্ছে বন দপ্তরের লক্ষ্য। এখন সেখানে বন্য প্রাণী কি করে থাকবে, কি খাবে, নো, দ্যাট ইজ নট দি লক্ষ্য। এবং এই বাজেটে আমি মনে করি যে ফ্রুটস বেস, ফল যেন বেশি করে ধরে এবং আরো বেশি করে এটা যেন লাগানো হয়, তার জন্যই কিন্তু এই কাঠমুশনটা আমি এনেছি। আর একটা জিনিস বলছি, আমি প্রশ্নও দিয়েছি, রুলস রেগুলেশন জানতাম না। 2000, বিশেষ করে 2012, 13, 14, 15 জায়গা প্রকল্পে প্রচুর টাকা এসেছিল। তখন উদ্দেশ্যটা কি? আমি যখন একজনকে জিজ্ঞেস করলাম উদ্দেশ্যটা কি, জায়গার উদ্দেশ্যটা কি, বলছে যে গাছ টাছ লাগিয়ে অক্সিজেন বৃদ্ধি করা, পর্যাবরণকে রক্ষা করা। ভালো কথা। 2015-16 সালের জায়গার বাজেট এবং কি কি কাজ করেছে তার তথ্য চেয়েছিলাম, রিজেক্টেড। কারণ আছে, and I also agreed to that reason. কারণই কি বলেছে? যে এত পুরনো প্রশ্নের উত্তর দেওয়া যায় না, 3 থেকে 4 বছর পুরনো এইগুলো যদি চাওয়া হয় তবে দেওয়া যায়। দেন কাঠমুশন ইজ দি অনলি ওয়ে আউট। এত টাকা এলো, 1000 কোটি টাকা। আমি চ্যালেঞ্জ করে বলছি এই হাউসের মধ্যে, মাস টাস 12 মাস এই বোর্ড লাগিয়ে জায়গার টাকা দিয়ে একটা বাঁধ আপনারা, একটা ড্যাম দেখাতে পারবেন? এবং যেখানটাই করেছে শয়তানি করে করেছে সেখানে। আমাকে নিয়ে গেছে, বলছে আপনি দেখুন স্যার, আপনি কষ্ট করে গিয়ে দেখুন। এটা 2 মাস আগের কথা। গিয়ে যখন দেখলাম জল টল ঠিকই আছে, এখান দিয়ে মাছ ধরা যাবে না। কি ব্যাপারটা? বলছি নিচে সব গাছ লাগিয়ে রাখে পুরনো, তো আপনি যে জাল দিয়ে মাছ ধরবেন, ইউ ক্যানট। তো এই যে বিষয়টা আমি আজকে বিধানসভায় কাঠমুশনের মাধ্যমে তুলব, যে 2010, 12, 13 সালে যতগুলো টাকা এসছে বন দপ্তর এটার উপর একটা এনকোয়ারি করা হোক, এবং কি কি কাজ করেছে, কোথায় করেছে, এগুলো একটা যাচাই হওয়া উচিত। কারণ বিশেষ করে যারা বন এলাকায় বসবাস করছেন, এটা তো তাদের জন্য, তারাই কিছু পেল না। Why is this project? What for is this project? এটাতে অনেক কিছু উঠে আসবে। এর প্রত্যেকটি মাননীয়, ইভেন অল অফ দেম, প্রতিটি এলাকায় যাদের এলাকাতে এই প্রজেক্টটা হয়েছে এটা তদন্ত করানো উচিত। এই কারণেই আমি বন দপ্তরে এই কয়েকটি বিষয়গুলো উত্থাপন করলাম। এখানে একটা আছে হাউজিং সাইট ল্যান্ডলেস পিপলের জন্য,
রুরাল ডেভেলপমেন্টে আসলে অনেকেই এখনো যাদের কিছু জায়গা টাইগা নেই, তাদের অনেক জায়গায় আছে। আমাকে দুইটা লোক এসে বলছে যে আমার তো কোনো জায়গা নেই, আমার টাকাও নেই, আমি কি করে কিনব। তো রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে একটা জায়গা আমি দেখেছি যে মোর হাউজিং সাইট টু ল্যান্ডলেস পিপল। যেহেতু গ্রাম উন্নয়ন দপ্তরে এই বিষয়টা আছে, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, যে কোনো বর্ণের হোক, আমার কাছে দুইটা লোক এসছে যে স্যার আমার টাকাও নেই, আমার জমিও নেই, আমি কোথায় ঘর করবো, আমি তো ঘরই পাবো না, যদি পেয়েও থাকি আমার ঘর তৈরি করার কোনো সংস্থান নেই। এই সমস্ত লোকের জন্য যেন কোনো সংস্থান হয়, সরকার এটাকে দেখবেন, এই কারণে আমি এই কাঠমোশনটা এনেছি। আর এটা বিশেষ বিষয়, এটা আমারও মনে হয় এটা আপনারা যারা এখানে আছেন সবাই ভাববেন এটাকে নিয়ে। রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিমান্ড নাম্বার 31, মেজর হেড 4059। এখানে আমি বলেছি নিড টু কনস্ট্রাক্ট এয়ার কন্ডিশন কমিউনিটি হল ইন এভরি আরডি ব্লকস। আমি যে এলাকার প্রতিনিধিত্ব করি ওইখানে তুলাশিগড় আরডি ব্লক, পাশেই শীতের স্মৃতি কমিউনিটি হল। আসারামবাড়ি কেন্দ্রে আই থিঙ্ক অ্যারাউন্ড 4 কমিউনিটি হল সেখানে আছে। তুলাশিগড়ে আছে, চাম্পা হাওয়ার, বাছাইবাড়ি, N1 ইন বেহালাবাড়ি। কোনো হলটাই এয়ার কন্ডিশন, এবং যে ফ্যানগুলো আছে, কমিউনিটি হল ইজ নট অনলি ফর পলিটিক্যাল পিপল। এখানে ব্লকের বিভিন্ন সরকারি প্রোগ্রাম হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে। এই গরমকালে ফ্যানের যে আওয়াজ গা 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 করে, আপনি কি কনসেন্ট্রেট করবেন? যারা শিখতে আসছে তারাও কনসেন্ট্রেট করতে পারছে না, যিনি এক্সপার্ট হয়ে যাবেন তিনিও গলদঘর্ম হয়ে আর পড়াতে পারছেন না। মাননীয় গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে আমার এই অনুরোধ থাকবে এই কাঠমোশনের মাধ্যমে যে প্রতিটি রুরাল ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ একটা করে মিনিমাম 1 এয়ার কন্ডিশন কমিউনিটি হল যেন হয়, তার দাবি এই কাঠমোশনের মাধ্যমে উত্থাপন করছি। স্যার, আমার একটা কাঠমোশন হচ্ছে প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন। প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন আমাকে অন্তত, আমি এডিসিতে যখন ছিলাম, দিস প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট ডিড নট কোঅর্ডিনেট। আই এম সরি টু টেল দিস, কারণ এত পরিশ্রম করে, আই টেল ইউ সামটাইমস পরিশ্রম করতে অনেক ভালোবাসি। আই স্টিল লাভ হার্ড ওয়ার্কিং পিপল অ্যান্ড আই ট্রাই টু কপি দেম। অনেক পরিশ্রম করে ট্রাইবাল ওয়েলফেয়ার, ফরেস্ট, এডুকেশন, পিডাব্লিউডি, রুটস অ্যান্ড ব্রিজেস আমরা প্রজেক্ট তৈরি করলাম, করে রাজ্যের প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টে পাঠিয়েছে। কারণ ভারতের সংবিধানে, আই এম শিওর ইট ইজ ইন 275 সেখানে উল্লেখ আছে যে সেন্ট্রাল পুলের যে টাকা আছে এইটা প্রজেক্ট তৈরি করে স্টেট গভর্নমেন্টের প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন থেকে ফরওয়ার্ডিং নিয়ে যান, অনেকগুলো প্রজেক্ট স্যাংশন হয়ে যায়। আমি নিজে ভারতবর্ষের যিনি ডোনার মিনিস্টার কিষাণ রেড্ডিজির সাথে দেখা করি, and he called his secretary, উনি বলেছেন যে এই যে অ্যাডভান্স কপিটা উনি দিয়েছেন, এইখানে প্রায় 49 কোটি টাকার প্রজেক্টের এস্টিমেট উনি দিয়েছেন। ফরওয়ার্ড আসা মাত্রই এই টাকা রিলিজ করে দাও, ডোন্ট আস্ক ফ্রম ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, গিভ ফ্রম মিনিস্ট্রি অফ ডোনার। অনেক চেষ্টা করেছে, আমাদের সিও সাহেবকে এখানে পাঠালাম, ফরওয়ার্ডিং লেটার দিল না। নাও মাই পয়েন্ট ইজ,
এডিসি বা আগরতলা পুর পরিষদ বা এনি লোকাল বডিজ তারা কেন্দ্রের থেকে যদি টাকা আনতে চায়, প্রজেক্ট তৈরি করে ফরওয়ার্ডিংতে নিয়ে টাকা আনবে, এখানে প্ল্যানিং ডিপার্টমেন্ট কেন সেগুলোকে ফরওয়ার্ড করছে না? আমি একাধারে এডিসিকে 672 কোটি টাকা দেব, আর তার 3-4 হাজার কোটি টাকার প্রজেক্ট তৈরি করে বসে আছে, এগুলো স্টেট প্ল্যানিং ডিপার্টমেন্টে পড়ে আছে, এগুলো কেন ফরওয়ার্ড করবেন না? এটলিস্ট ডু দিস মাচ। আমি তো তখন বললাম দরকার নেই রাজ্য সরকারের টাকা, লেট আস গিভ এ ড্রাইভ ফর মেকিং দি প্রজেক্ট। ওইখানে গিয়ে আমার ফটো আছে, একদম বেরিয়েছে, কিষাণ রেড্ডিজি বলেছেন 49 কোটি টাকা মিস্টার দেববর্মা হ্যাভ স্যাংশন। আপনি ফরওয়ার্ড লেটারটা শুধু পাঠাবেন, আই ডিডন্ট গেট। অফিসারের নাম বলতে পারি, কে বসেছিল তখন বলবো না, এটা উচিত হবে না। এই প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট একটু দেখবেন, কারণ অনেক সংস্থা কেন্দ্রীয় সরকারের পুলে 3,000-4,000 কোটি টাকা থাকে, ওইখান থেকে কিন্তু আমরা টাকা আনতে পারি, এনইসি থেকে আমরা টাকা আনতে পারি, এই ব্যবস্থা যেন হয়। নাও ডিমান্ড নাম্বার 39 হায়ার এডুকেশন দপ্তরের, আমি বলেছি ডিসঅ্যাপ্রুভাল অফ গভর্নমেন্ট পলিসি অন অ্যাসিস্ট্যান্স টু এমডিবি ইউনিভার্সিটি। সরকার পক্ষে যারা আছেন ওনারা বলবেন উনি সবটাই ডিসঅ্যাপ্রুভ করছেন কেন? আসলে এইটাই একমাত্র উপায়, আই ডোন্ট হ্যাভ এনি আদার উপায়। একটা জিনিস হচ্ছে এই এমবিবি ইউনিভার্সিটিতে, মাননীয় স্পিকার স্যার, সরি টু ইন্টারাপ্ট, আমার মনে হয় আপনি যদি সবগুলি পয়েন্ট একটা একটা করে বলতে শুরু করেন, 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তো আরো মানে আমার মনে একটু লে করে দিলে ভালো হয় কিনা, কারণ আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে নিজেরাও কিছুটা লে করে দেব, আদারওয়াইজ এটা অনেক লম্বা সময় যাবে। কাইন্ডলি স্যার। থ্যাংক ইউ। আসলে কালকে আমারও এইরকম অবস্থা হয়েছে, ওনার যেটা হচ্ছে আই অলসো সে যে আপনি 4 দিনের কাজ 6 দিনের কাজ 4 দিনে করিয়েছেন, দেখুন হি ইজ অলসো ফিলিং দিস ইন, বাট হোয়াট টু ডু। জাস্ট এ মিনিট, কালকে আপনি বলেছেন শেষ মুহূর্তে উত্তর দেয়নি, আপনাদের দলের প্রতিনিধি ছিল তো বিএসসির মিটিং এ, তখন তো উনি তুই করলেন না। ইটস ওকে, হি যাই না, ইটস ওকে, ইটস অল রাইট। আপনি দেখবেন ইউ আর মোর দেন বিএসসি মেম্বার স্যার। ঠিক আছে, বলেছি তো, না আমি বলছি গভর্নমেন্ট পলিসি এমবিবি কলেজে ককবরক ডিপার্টমেন্টটা এখনো চালু হয়নি, এন্ড ককবরক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 4 জনকে নেওয়ার জন্য অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে। সরকার এখনো এদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, রিক্রুট করার জন্য এখনো কোনো প্রসেস শুরু করেন। সো আই জাস্ট ওয়ান্টেড টু bring to the notice of Honorable Minister for Higher Education Department যে ককবরক ডিপার্টমেন্টটা চালু হোক। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে সেখানে হচ্ছে, এখানে এমবিবি কলেজ আমাদের নিজের ইউনিভার্সিটি, সেখানে এটা কেন হবে না? তার জন্যেই আমি এই কার্ড-মোশনটা এনেছি। মাই ইন্টারেস্ট হ্যাজ গন অ্যাকচুয়ালি। নাও অ্যানাদার কার্ড-মোশন, এখানে secondary education, it might help the government if I tell this. Failure of the government to provide quality education in schools. অনেক শিক্ষকদের তারা আমাকে বলছে, আজকেও সকালবেলায় ফোনে বলেছে যে এই ব্যাপারটা একটু উঠাবে। বিষয়টা কি? বিষয়টা হলো অনেক স্কুলে ডেপুটেড হেডমাস্টার দিয়ে স্কুলটা পরিচালনা হচ্ছে, তারপর ডেপুটেশনে অনেকজনকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে ডেপুটেশনটা হচ্ছে, এটাও ভুলভাবে ডেপুটেশন হচ্ছে। হাই স্কুলের হেডমাস্টারকে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের অফিসে ওএসডি করে হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টারকে বলছে আপনি এইটা করুন, এইটা করুন। একটা জুনিয়র অফিসার থেকে সিনিয়র অফিসারকে নির্দেশ দেওয়াচ্ছে যে আপনি এই কাজগুলো করুন, তাতে আসলে তাদের সম্মানে লাগে। এন্ড দিস ইজ ওয়ান অফ দি রিজনস যারা সরকারি
স্কুলগুলোতে কাজ করছেন প্রধান শিক্ষক বা শিক্ষকরা তাদের মনোবল হারাচ্ছে, কাজের প্রতি তাদের যে একটা ইচ্ছা, এই ইচ্ছাটা কমে যাচ্ছে। সেই কারণেই জেআরবিটির ইস্যুটা আমি এনেছিলাম। টিচার কেন ক্লারিক্যাল কাজ করবে? অনেক টিচার ক্লারিক্যালের কাজ করছে। সো জেআরবিটির প্রক্রিয়াটা যদি সম্পন্ন হয়, we will get more number of clerks. শিক্ষকরা ক্লারিক্যালের কাজ করবে না। এই কাটমোশনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি জানাবো যে জেআরবিটি যে পরীক্ষাটা হয়ে গেল, এই জেআরবিটির প্রক্রিয়াটা সম্পন্ন করুন, তাতে করে বেকাররাও চাকরি পেয়ে যাবে এবং স্কুলগুলো তারা they will get clerical staff, administrative staff, গ্রুপ ডি, এই সমস্ত লোকের সেখানে অভাব হবে না। নাও অ্যানাদার কাটমোশন, এটাতে আমি বলবো না কারণ এসটিডিটি এই সম্পর্কে আমরা বলেছি, মেজর হেড 2202, এটাকে নিয়ে আমি বলবো না। সেকেন্ডারি এডুকেশন, ফেলিওর অফ দি গভর্নমেন্ট, টিচার্স ট্রেনিং, রেজাল্ট কবে হবে? আমি এইটুকুই বলবো যে এইবার যে পরীক্ষার ফলটা গেল, প্রত্যন্ত এলাকার স্কুলগুলোতে রেজাল্ট নট ভেরি গুড, এই দিকে একটু নজর দেবেন। দি রিজন বিং টিচার্স তার রেশনালাইজেশন, যেখানে বেশি স্টুডেন্ট কম টিচার হচ্ছে, এই ব্যাপারটাই কিন্তু এটার জন্য দায়ী। এই বিষয়টা দেখবেন, আমি এখানেও বলবো না। সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, এইখানে only one in this department I have brought কাটমোশন। এইখানে বলেছে failure of the government to control and eliminate wasteful expenditure on one-stop center for women welfare। এটা আসলে কিছুই না, যে ওয়ান স্টপ সেন্টার ফর উইমেন ওয়েলফেয়ার এই জিনিসটা কি, মাননীয় মন্ত্রী মহোদয় যখন উত্তর দেবেন, জাস্ট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমাদের থেকে সবাই প্রশ্ন করেছে যে ব্যাপারটা কি, এটা করবে এটা কি, ওয়ান স্টপ। কারণ মহিলা আশ্রম উই আন্ডারস্ট্যান্ড, ওয়ার্কিং উইমেন হোস্টেল এটাও আমরা বুঝি, কিন্তু ওয়ান স্টপ সেন্টার ফর উইমেন এটা কি? আর এটা যদি ভালো হয় তাহলে আমাদের মহিলা সদস্যরা বলেছে যে কুমলিঙ্গেও যেন একটা এই ধরনের একটা স্টপ সেন্টার গড়ে তোলা হয়, তার দাবি ওনারা করছে। দ্যাটস ইট। নাও আই এম কনক্লুডিং, আই হ্যাভ অনলি টু মোর। একটা হচ্ছে হাইকোর্ট। হাইকোর্ট বিষয়ে এখানে আইন বিশেষজ্ঞ অনেকেই আছেন, ওনারা ভালো বুঝবেন যে হাইকোর্টে দেখা যাচ্ছে যে বা কোর্টগুলোতে, নট অনলি ইন হাইকোর্ট, যখনই রিক্রুটমেন্ট হচ্ছে এসসি এসটি ওবিসি রিজার্ভেশনটা বারবার ভায়োলেট হচ্ছে এবং ভায়োলেট করে বলছে এসসি পাওয়া যাচ্ছে না, এসটি পাওয়া যাচ্ছে না, আনরিজার্ভ ক্যাটাগরির লোকগুলোকে সেখানে দেওয়া হচ্ছে। নাও এবং আমরা যখন খবর নিয়ে দেখলাম যে এইটা কেন হচ্ছে, হোয়াই ইজ দিস হ্যাপনিং, এবং যখন একটা পোস্টকে ডিরিজার্ভ করতে হয় তখন কিন্তু অ্যাপ্রুভাল নেওয়ার কথা উল্লেখ করা আছে। তাও ইউ সি দি ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট ministerial establishment within bracket recruitment and conditions of service rules 2014 সেইখানে ক্লিয়ারলি বলা আছে যে ইন অল রিক্রুটমেন্ট কোর্টগুলির ক্ষেত্রেও স্টেট গভর্নমেন্টের যা পলিসি থাকবে, দি সেম পলিসি টু বি ফলোড ফর দি কোর্ট অলসো। কিন্তু তা না করে দেখা যাচ্ছে বারবার যখনই রিক্রুটমেন্ট হচ্ছে এই রুলসটা ভায়োলেট করে চাকরি নেওয়া হচ্ছে। তো আই থট মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় ল মিনিস্টার এখানে আছেন, এই ব্যাপারটা দেখবেন, বিকজ উইদাউট
prior approval of the Council of Ministers, এখানে তো একটা জায়গায় লেখাও আছে, it is very clearly written, if the appointing authority, এটা the Tripura Scheduled Caste and Scheduled Tribe Reservation Rules 1992 as amended up to May 2007, এখানে লেখা আছে যে after observing the procedures of sub-rule 8 considers it necessary to fill up any reserved vacant post by candidate of unreserved category in the existence of it of public service, he may initiate proposal for de-reservation of the required number. Initiate করতে হবে, কোথায় যাবে? প্রয়োজনে কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাপ্রুভাল নিতে হবে, এই কথা এখানে উল্লেখ করেছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাইব যে আদৌ কি ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর থেকে বা এসসি ওয়েলফেয়ার দপ্তর থেকে অ্যাপ্রুভাল নিয়ে এই কাজগুলো হচ্ছে? যদি না হয়, দেন ইট ইজ গোয়িং এগেইনস্ট দি রিজার্ভেশন। যারা তথ্য দিয়েছে আমি সেই দিকে যাব না, বিকজ আই হ্যাভ সেন্ড ওয়ান কোয়েশ্চেন, এটা ডিসঅ্যালাউড হয়েছে, দিস বিগ ফাইল দে হ্যাভ গিভেন বলার জন্য। তারপরেও মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলো বলছি, এগুলো দেখবেন যে যতগুলো রিক্রুটমেন্ট হবে, দি রোস্টার হ্যাজ টু বি ফলো, এগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় সেদিকে একটু দেখবেন। ডিডাব্লিউএস শেষ, এটার পর ট্রাইবাল ওয়েলফেয়ার আছে, ওইটা আমি বলবো না এখানে, ফক মিউজিক অ্যান্ড অল দিস। ডিডাব্লিউএস দপ্তরে পানীয় জলের যে ব্যাপারটা, এইখানে যেখানে আপনারা সোর্স পাচ্ছেন, ইউ আর নট গেটিং দি সোর্স, সেখানে কি করছে? ট্যাঙ্কার দিয়ে জল বিলি হচ্ছে, পাঠানো হচ্ছে। কিন্তু ডিডাব্লিউএস দপ্তরের এটা দেখা উচিত কিছু কিছু জিনিস, যেমন যে জলগুলো দেওয়া হচ্ছে এটি কি ইনফেকশন ফ্রি কিনা, এগুলো স্যাম্পল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এগুলো হচ্ছে না। তারপর রেগুলার বেসিসে এগুলো ক্লিনিং করা হচ্ছে কিনা, এটা কারা দেখছে? কেন আমি এটা আনলাম, রঞ্জিত বাবুর উনি নেই এখানে, এলাকায় একটা জায়গায় ছনখলার কাঁচামাটি এলাকায় এইরকম জল খেয়ে অনেক লোকের সেখানে পেট খারাপ হয়েছে, অ্যারাউন্ড 17 ফ্যামিলিজ আর দেয়ার। তখন ট্যাঙ্কারের যে জলের কোয়ালিটি এবং ট্যাঙ্কার পরিষ্কার ছিল না বলি এটা হয়েছে। তো এই ব্যবস্থাগুলো যেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দেখেন যে রেগুলার বেসিসে টেস্ট হয়, ডিসইনফেক্টেড কিনা, ট্যাঙ্কারগুলো ঠিক মতো পরিষ্কার করা হচ্ছে কিনা টাইম টু টাইম, এইগুলো যেন দেখা হয়। কারণ জল দেওয়া, ইউ আর গিভিং ওয়াটার just to make people happy, to make them trouble free, ওনারা যেন ড্রিঙ্কিং ওয়াটারের শর্টেজে না আসে, ইটস গুড, কিন্তু এইটা যেন পরিষ্কার জল সরবরাহ করা হয়, তার স্বার্থেই এই কাটমোশনটা আমি এনেছি। ইভেন আরও কয়েকটা পয়েন্ট ছিল, আমি এটা ছেড়ে দিয়েছি, আমি বলবো না। আর পাওয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো, অনেক জায়গায় রাত্রিবেলায় কমপ্লেন লেখার জন্য সেখানে লোক থাকে না, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দি প্রবলেম। দেখবেন যে যেমন চাম্পা হাওয়ার বেহালাবাড়ি, এখানে অফিস আছে, একটা গাড়ি দিয়েছে অনেকগুলো জায়গা যাওয়ার জন্য, আরও একটা গাড়ি যদি সেখানে দিয়ে দিন, মেবি ইয়র দপ্তর উইল গেট আপলিফটেড, এবং প্রয়োজনীয় স্টাফের ব্যবস্থা করুন সেখানে, যাতে করে কমপ্লেনগুলো লিখতে পারে। অশেষ ধন্যবাদ সবাইকে এবং মাননীয় অধ্যক্ষ মহোদয়কে এই সময় দেওয়ার জন্য। আমি আশা রাখব মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সমস্ত বিরোধী বেঞ্চ থেকে যে বক্তব্যগুলো তুললাম, এটা রাজ্যের মানুষের স্বার্থের কথাই আমরা বলেছি, এটা ওনারা বিবেচনা করবেন এবং রাজ্যকে আরও
ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বক্তব্যগুলোকেও গ্রহণ করবেন এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ।